আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রামসিমের শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। নতুন উচ্চতায় উপনীত বাংলাদেশ চীন সম্পর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের উপস্থিতিতে আজ দেশের মধ্যে দুটি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে তিস্তা সহ সার্বিক নদী ব্যবস্থাপনা, বিনিয়োগ, কারিগরি, শিক্ষা, প্রযুক্তি সহ বেশ কিছু ইস্যুতে ঢাকাকে সহযোগিতা করতে চায় বেইজিং। চীন থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। বেইজিংয়ের গ্রেট হলে উদ্ভাসিত লাল গালিচার আভায় উজ্জ্বল হয়ে ওঠে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর মুহূর্ত। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাজসিক সম্মানে সস্ত্রীক ভূষিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। লি কিয়াংয়ের পক্ষ থেকে দেওয়া হয় সুসজ্জিত গার্ড অব অনার, দেওয়া হয় সালাম। রাজসিক অভ্যর্থনা শেষে বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী লি কিয়াং ও তারেক রহমান। আলোচনা হয় ব্যবসা, বিনিয়োগ, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী, মন্ত্রী ও ঊর্ধ্বতন কূটনীতিকদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয় 13টি সমঝোতা স্মারক, যাতে স্বাক্ষর করেন উভয় দেশের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সে তথ্য জানানো হয়। মায়ানমারের সাথে যদি কোনো ডায়ালগ করার প্রয়োজন হয়, স্পেশালি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসনের জন্য, যেটা আমরা সবসময় বলছি যে ভলান্টারি, সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন চাই, সেই ক্ষেত্রে কি বলেছেন তারা ফ্যাসিলিটেট করতে চায়। জলবায়ুর ক্ষমতায়ন নিয়ে বর্তমানে যে সরকার রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেখানে একসাথে কাজ করতে চাচ্ছেন আমাদের ন্যাশনাল প্রায়োরিটির উপর ভিত্তি করে। ফর ইনস্টেন্স গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে টেক্সটাইলের একটা বড় সুযোগ রয়েছে, এগুলো নিয়ে আমরা চীনের প্রিমিয়ার নিজে থেকে বলেছেন। বর্তমানে এই সফরের মাধ্যমে আমাদের বাংলাদেশ এবং চীনের যে 50 বছরের একটা সম্পর্ক, সেটা নতুন মাত্রায় পৌঁছেছে। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে চীনের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের মধ্য দিয়ে চীন এবং বাংলাদেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নতুন দিগন্তে উন্মোচিত হল বলেই মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীনের বিনিয়োগ, ব্যবসা এবং পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে, আর এই সফর সেই বার্তাই দিচ্ছে বলে মনে করছেন সকলে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং, চায়না। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে আরো জানতে যাচ্ছি বেইজিংয়ে থাকা স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, প্রধানমন্ত্রীর সফরের সবশেষ কি খবর আছে আপনার কাছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর থেকে আসলে আজকে বেশ ভালো একটা খবর বলা যায় বাংলাদেশের জন্য, বা চীনের জায়গা থেকে, সমঝোতার জায়গা থেকে, দ্বিপাক্ষিক জায়গা থেকে ভালো খবর মোটামুটি এসেছে এমনটাই ধারণা করা হচ্ছে। কারণ দুটি চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যদিও ঠিক স্পেসিফিক সুনির্দিষ্টভাবে কোন দুটি চুক্তি হয়েছে এটি আমাদেরকে এখনো জানানো হয়নি, কিন্তু সমঝোতা স্মারকের বিষয়গুলো জানানো হয়েছে। বিশেষ করে ভোকেশনাল শিক্ষায় চীন বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল, কক্সবাজারের আনোয়ারায় এবং চট্টগ্রামের আনোয়ারায় এবং আরও একটি অর্থনৈতিক অঞ্চল, এই দুটি অঞ্চলে চীন বাংলাদেশকে সহযোগিতা করতে চায় এবং এখানে বিনিয়োগের দ্বার উন্মুক্ত হবে এবং চীনের বিনিয়োগকারীরা এখানে কাজ করতে পারবে এমনটা ধারণা করা হচ্ছে। কারণ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে, এটি একটি বিষয়। অন্যদিকে যদি বলি তাহলে আরও একটি বিষয় রয়েছে, যেমন শিক্ষা এবং তথ্য ও প্রযুক্তি খাতে বাংলাদেশের সাথে একসাথে কাজ করতে চায় চীন, এই বিষয়টিও রয়েছে। পাশাপাশি বাংলাদেশের যে রোহিঙ্গা সংকট, সেই সংকট নিরসনে অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন বাংলাদেশকে সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের প্রধানমন্ত্রীর মধ্যে আজকের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে সমঝোতা স্মারক
13টি এবং 2টি চুক্তি সম্পন্ন হয়েছে। সেই কারণে বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি হবে এবং বাংলাদেশে চীনা বিনিয়োগকারীরা আরও বেশি তাদের ব্যবসাকে এই বাংলাদেশের প্রেক্ষাপটে স্থাপন করবেন এবং বাংলাদেশে বিনিয়োগ জায়গাটা উদারীকরণের জায়গাটা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করবেন, বৈঠক করবেন। সেখানেও আরও বেশ কিছু সমঝোতা স্মারক বা চুক্তির বিষয়ে আলোচনা হচ্ছে। যদিও একটি বিষয় যুদ্ধ বিমান কেনার বিষয়টি বিভিন্ন জায়গায় গুঞ্জনের মতো রয়েছে, কিন্তু এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট এখনও কোনো তথ্য আমাদের কাছে কিন্তু নেই। তো সব মিলিয়ে চীন সফরের 4র্থ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে একটি গুরুত্বপূর্ণ দিন কাটিয়েছেন এবং চীনের প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠকের মধ্য দিয়ে একটি ফলপ্রসূ তিস্তা মহাপরিকল্পনার সহ একটি বেশ ফলপ্রসূ একটি সফলতা বা একটি ইতিবাচক নিদর্শন পাওয়া গেছে। আমরা এতক্ষণ জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের খবর। এদিকে বাংলাদেশকে নতুন দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে চীনের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগকারীদের লভ্যাংশ এবং মুনাফার নিরাপত্তার অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী। বেজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের কনফারেন্সে তিনি এসব কথা বলেন। এদিকে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। আগামীকাল প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের কথা রয়েছে তারেক রহমানের। চীন থেকে হাসান মাহমুদের আরও একটি রিপোর্ট দেখুন। দেশের উত্তর জনপদের দুঃখ তিস্তা। বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য দীর্ঘদিনের এক প্রতীক্ষা তিস্তা প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্যার মতো পরিস্থিতি থেকে রেহাই পাবে এই অঞ্চলের মানুষ। স্বাধীনতার 55 বছরেও যার সমাধান হয়নি। চায়না সফরে এসে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাতে মিলছে আশার বাতি। তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন ক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করবার আগ্রহ দেখিয়েছেন। চীনের রাজনীতির তীর্থস্থান বেইজিংয়ের ঝলমল দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোর হাতে সংস্কারের যাত্রা শুরু করেছে তার সরকার। তাই চীনের বিনিয়োগকারীদের লভ্যাংশ এবং মুনাফার নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকারাবদ্ধ বিএনপি সরকার। We are developing dedicated industrial landing points for Chinese investors, including the Chinese Economic and Industrial Zone in Anuara and the Second Economic Zone in Mongla. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support and help you move faster from interest to decision. চীনের বিনিয়োগকারীদের সমস্যা নিরসনে বেইজিংয়ে একটি বিনিয়োগ কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিংয়ের সাথে কাজ করতে চায় ঢাকা। I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. Today I invite more Chinese companies to come Bangladesh and see Bangladesh with fresh eyes. দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে তাঁর সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বেইজিং সফরের প্রথম দিনেই চীনের বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য নানা ধরনের উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ এবং চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নীত করার পাশাপাশি বিনিয়োগের দ্বার উন্মুক্তের বিষয়গুলো তুলে ধরলেন তিনি। এখন আশা করা যাচ্ছে সামনের পথগুলো আরও বেশি সহজ হবে বাংলাদেশে চীনীয় বিনিয়োগকারীদের জন্য। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং, চীন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে। আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন, এবং সেখানে তিনি যে বক্তব্যগুলো রেখেছেন
সেটি বিশ্ব নেতাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিষয়ে তিনি যে বক্তব্য রেখেছেন এবং বাংলাদেশে এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তারেক রহমানের যে অবদান, সেগুলো সম্পর্কে বিশ্ব নেতৃবৃন্দ ওয়াকিবহাল এবং সেখানে যথেষ্ট প্রশংসা হয়েছে। তার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। দুপুরে মগবাজারে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ১৫ জুলাই জেলা শহরগুলোতে সেমিনার, ৬ জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সংসদের সামনে মানববন্ধন, ২০ জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা, ২৩, ২৪ ও ২৫ জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন, ৩১ জুলাই সারা দেশে মসজিদে দোয়া। সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ আরও বলেন, আগের ফ্যাসিবাদী কায়দায় আবার একদলীয় কর্তৃত্ব ফিরিয়ে আনার ব্যবস্থা করছে বিএনপি। অবশেষে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই ঘোষণা দিয়েছেন। ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসায় আবেদন করা যাবে বলে তিনি জানান। একই সাথে সীমিত পরিসরে চলমান থাকা মেডিকেল ভিসার পরিধিও বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে বৃহস্পতিবার দুপুরে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল ভারতীয় হাইকমিশনকে গার্ড অফ অনার দেয়। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতার পর দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। সার্বভৌম সমতা, জাতীয় স্বার্থ ও মর্যাদা এবং জনগণের কল্যাণকে সমুন্নত রেখে ভারতের সাথে সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান রাষ্ট্রপতি। এরপর রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার ঘোষণা দেন তিনি। ওই ট্যুরিস্ট ভিসা ওপেন যা নর্মালসি আছে ওইটা করে দিলাম, আর ওইটা আরম্ভ হবে ২৮ জুন থেকে। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই ৫ জায়গা আমি নামটা পড়ে দিলাম, ৫ সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। এ সময় বাংলাদেশ ভারতের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথাও বলেন ভারতীয় হাইকমিশনার। অনেক মেডিকেল পেশেন্ট আসে, ওদের সবচেয়ে ভালো সুবিধে কিভাবে আমরা করতে পারি সাধারণ মানুষ বুঝতে পারবে। আমাদের সবাই মা, বোন, বাবা সবাই আছে, আমরা জানি যে রোগীর কি প্রবলেম হয়। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল ভারত। সবশেষ ২৪ ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গে মারা গেছে ৯ শিশু। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪৫ জন, এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মহিউদ্দিন জানিয়েছেন, আগামী ২৮ জুন ২,৪০,০০,০০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাপসুল বিতরণের জন্য ১,২০,০০০ নির্ধারিত এবং ৫০০ মোবাইল কেন্দ্র থাকবে। আগামী ডিসেম্বরে দ্বিতীয় রাউন্ডে ভিটামিন এ প্লাস টিকা দেবে সরকার। ৬ মাস থেকে ১১ মাস বয়সীদের নীল ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। বিদ্যমান আইন দিয়ে মাদকের বিরুদ্ধে কার্যকর লড়াই করা সম্ভব নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শিগগিরই আইনটি সংশোধনের ব্যবস্থা করা হবে। সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। দেশে প্রায় ৮২ লাখ মানুষ নানা ধরনের অবৈধ মাদক ব্যবহার করছে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক অস্ত্র, ল্যাবরেটরি ও ডগ স্কোয়াড যুক্ত করা হচ্ছে। এছাড়া আসামিদের জন্য আধুনিক হাজতখানা নির্মাণ করা হবে। এর ফলে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলি যেহেতু কালকে মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। থানায় সুপর্দ করার আগে, এফআইআর করার আগে মধ্যবর্তী একটা সময়ে রাখতে হয়। সেই রাখার জন্য আমাদের কোনো হাজতখানা নাই, হাজতখানার ব্যবস্থা রাখা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে।
ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। তো এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। ঋণ খেলাপিদের বিষয়ে কঠোর অবস্থানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিকেলে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায় মুক্তি নিশ্চিত করতে ঋণ খেলাপিদের সংসদ সদস্য পদ বাতিল করা প্রয়োজন। এছাড়া প্রস্তাবিত বাজেটে ৭৪% রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী আখ্যা দেন তিনি। এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাও জানতে চান হাসনাত। আওয়ামী আমলের গুম, খুন ও দুর্নীতির বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। সরকারের কাছে এমন কি মেকানিজম রয়েছে যে মেকানিজমের মধ্য দিয়ে প্রায় আমরা ৭৫% আমরা রাজস্ব নতুন করে আমরা সংগ্রহ করতে পারবো। মাননীয় স্পিকার, ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি বলতে হবে। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য। এমন একটি আইন প্রণয়ন করতে হবে তাদের সংসদ সদস্য পদ যেন বাতিল হয়। সেটি শুধুমাত্র সরকার দলের জন্য না, শুধু বিরোধী দলের জন্য না, সেটি বাংলাদেশের উন্নতি, প্রগতি এবং সমৃদ্ধির জন্য সেটি প্রয়োজন। সরকারি পর্যায়ে সেবা খাতের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট অফিস। টিআইবি এর প্রতিবেদন অনুযায়ী পাসপোর্ট সেবায় ঘুষের শিকার হওয়া খানার হার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ৭৬.৬%। পাসপোর্ট পেতে ঘুষ দিতে হয়েছে ৮৪.৪% মানুষকে। পাসপোর্ট অফিসের পর অন্যান্য প্রধান সেবা খাতগুলোর ঘুষের হার যথাক্রমে টিআইবি ও এর আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, কৃষি এবং ভূমি সেবা। সেবা খাতে দুর্নীতির গভীরতা ও ব্যাপকতা অতীতের চেয়ে আরও বেড়েছে। টিআইবির জাতীয় খানা জরিপ ২০২৫-এ উঠে এসেছে, দেশের বেশিরভাগ সেবা গ্রহীতারাই অভিযোগ কাঙ্ক্ষিত সেবা পেতে ঘুষ দিতে হয়। এই অবস্থায় দুর্নীতি প্রতিরোধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতি দমন কমিশনের যোগ্য ও সৎ ব্যক্তি নিয়োগের তাগিদও দেন তিনি। ৩০ কোটি টাকা হচ্ছে যে ঘুষ লেনদেন হয়েছে, সেটা যেরকম আমাদের জাতীয় বাজেটের ১.৫৮%, এটা যেরকম একটা বিশাল ক্ষতি, তার পাশাপাশি এটি যে যারা তুলনামূলকভাবে দরিদ্র জনগোষ্ঠী, তাদের উপরে নেতিবাচক প্রভাবটা আরও অনেক বেশি। দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে আইনের উপর ভিত্তি করে তার দুর্নীতি প্রতিরোধ করবে, নিয়ন্ত্রণ করবে। প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ দুটাই করার দায়িত্ব। প্রতিকার এবং প্রতিরোধ করার জন্য যে প্রতিষ্ঠানটি, সেটিকে আরও কার্যকর করতে হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আওয়ামী আমলে পুঁজিবাজার ও ব্যাংক খাত ধ্বংস হয়েছে অভিযোগ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন নীতি প্রণয়নের মাধ্যমে ২ বছরের মধ্যে অর্থনীতিকে ফের চাঙ্গা করা হবে। দুপুরে রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের অপ্রয়োজনীয় প্রকল্পগুলো বাতিল করা হচ্ছে। ঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নের উপর সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, বাজেটে কৃষি খাত ও নতুন উদ্যোক্তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পুরনো অর্থনৈতিক কাঠামোর পরিবর্তে সৃষ্টিশীল অর্থনীতির জন্য হস্তশিল্প সহ ঐতিহাসিক স্থানে বিনিয়োগের কাজ শুরু করেছে সরকার, যা আগামীতে জিডিপির বড় অংশ হবে। দেশে ক্যাশলেস লেনদেন আরও সহজ, নিরাপদ ও সমন্বিত করতে বাংলা কিউআর কোড ক্যাম্পেইন উদ্বোধন করেছে বাংলাদেশ ব্যাংক। সকালে ব্যাংক প্রাঙ্গণে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কর্মসূচি উদ্বোধন করেন। আগামী ১ জুলাই থেকে সারা দেশে বাংলা কিউআর কোড ব্যবহারের কার্যক্রম বাধ্যতামূলক করা হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আয়োজিত মেলায় অংশ নেয় স্বপ্ন ও আগোরা সহ বিভিন্ন খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ও পেমেন্ট সেবাদানকারী সংস্থা। বাংলা কিউআর কোড চালুর ফলে একটি মাত্র কিউআর স্ক্যান করেই বিভিন্ন ব্যাংক, মোবাইল, ফিনান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট প্ল্যাটফর্মের গ্রাহকরা লেনদেন করতে পারবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ।
রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।